ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। বাংলাদেশের পুঁজিবাজারে প্রাইভেট ইনভেস্টর সুবিধা চালু হওয়া বিনিয়োগ সংস্কৃতির একটি ইতিবাচক অগ্রগতি। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা প্রাইমারি মার্কেটে আরও সহজে অংশগ্রহণের সুযোগ পাবেন, যা বাজারের গভীরতা ও তারল্য বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে শুধু নতুন সুযোগ সৃষ্টি করলেই হবে না, নিশ্চিত করতে হবে স্বচ্ছতা, সুশাসন এবং বিনিয়োগকারীর সুরক্ষাও। কারণ আস্থায় একটি শক্তিশালী ও টেকসই পুঁজিবাজারের সবচেয়ে বড় ভিত্তি। তালিকাতে আজকের আলোচনার বিষয় তাই প্রাইভেট ইনভেস্টর সেবায় সুফল কি। আলোচনার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহা, আরও রয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি নিশ্চয়ই আমার সাথে যুক্ত হবেন এখনই সেই দুজনকেই স্বাগত। আমি ডক্টর মুসা, আপনাকে দিয়ে যদি শুরুটা করতে চাই আলোচনা, আমি কান্তি কুমার সাহার কাছে যাব, কিন্তু তার আগে আপনার কাছে একটু শুনতে চাই যে প্রাইভেট ইনভেস্টর যে সুবিধা চালু হচ্ছে, একদম মোটা দাগে যদি শুনতে চাই যে বাজারে বা কী ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বা কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে এই উদ্যোগ, যদি এটি দিয়ে আলোচনাটা শুরু করতে চাই আজকের। ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য, রিলেভেন্ট প্রশ্ন আজকের টপিকের জন্য। আমি যেটা বুঝি কিছুটা তো ইম্প্যাক্ট করার কথা, কিন্তু সমস্যা যে জায়গায় আছে সেটা হলো প্রাইভেট ইনভেস্টরদের যে প্রাইমারি মার্কেটে যাওয়ার যে সুযোগটা দিয়েছি, এই সুযোগটা গ্রহণ করার মতন পর্যাপ্ত পরিমাণে আমাদের সিকিউরিটিজ আছে কিনা। আমরা বলছি এর মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়া প্রাইভেট বিনিয়োগকারীরা ওই বাজারে ঢুকতে পারবে, কিন্তু ওই বাজারে আমরা কি কিনবো? আমি যেটা বুঝি ওখানে ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড কেনার সুবিধা আছে, ভালো নিউজ। তারপরে ইটিএফ তাও কেনার ব্যবস্থা আছে, কিন্তু আমার প্রশ্ন হলো আমাদের বাংলাদেশের বাজারে কি ইটিএফ আছে? ইটিএফ মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস। তো যদি আপনার পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটিজ না থাকে যেখানে আমি ইনভেস্টমেন্ট করে সুযোগটা নিতে পারি, সেই সুযোগটা ততটা কাজে লাগবে না। তো আপনি যেটা বলছেন আমি এটা ইতিবাচক হিসেবে নিলাম, প্রথম পদক্ষেপ হিসাবে। আস্তে আস্তে হয়তো আমাদের যে সমস্ত সিকিউরিটিজে ইনভেস্টমেন্ট করার কথা সেই সমস্ত সিকিউরিটিজ গুলো অ্যাভেলেবল হলেই আমাদের প্রাইভেট যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য এই সুবিধাটা কাজে দেবে। একদম। আমি একটু কান্তি কুমার সাহার কাছে যেতে চাই। কান্তি কুমার সাহা, আমরা শুনছিলাম আপনার কি মতামত থাকবে, বা আরেকটা বিষয় যেটি হচ্ছে দীর্ঘমেয়াদী মূলধন গঠন বা বিনিয়োগ সংস্কৃতিতেও কি আসলে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা, সেটাও যদি একটু শুনে নিই আপনার কাছ থেকে, কান্তি কুমার সাহা। ধন্যবাদ। নতুন একটা উদ্যোগ, এটা অবশ্যই আমরা স্বাগত জানাই। এটা নতুন একটা অপরচুনিটি ক্রিয়েট করবে, কিন্তু এখানে ইস্যুগুলো হচ্ছে যে আপনি নতুন একটা অপরচুনিটি পেলেন, বাট এক্সিস্টিং যে অপরচুনিটিগুলো আছে এগুলোই কিন্তু পুরোপুরি সদ্ব্যবহার এখনো হয়নি। বিকজ আপনি যদি দেখেন যে আমাদের ওই নাম্বার অফ লিস্টেড কোম্পানি এখনো সেই 360-70-এর ভিতরে আছে, গত 2-3 বছর ধরে অনেকটা স্টেগন্যান্ট। তারপরে ধরেন আপনার ভলিউম মাঝখানে অনেক কমে গেছিল, এখন নতুন গভর্নমেন্ট আসার পরে একটা নতুন আশার সঞ্চার হয়েছে, যার কারণে প্রতিদিন ট্রেড ভলিউমটা বেড়েছে, এবং এটা আমরা মনে করি আমাদের যে মার্কেটে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আসার কথা সেই তুলনায় আরো আসার সুযোগ রয়ে গেছে। থার্ড হচ্ছে যে ইনভেস্টমেন্ট যে হারে আরো এখানে হওয়ার কথা, নতুন নতুন স্ক্রিপ্ট যদি আসে তাহলে সেটা ফস্টার হবে। সেটা ব্যাপারে এখনই যে এটা হয়ে যাবে তা না। এসএসসি একটা নতুন গাইড লাইন তৈরি করছে ফর ইস্যু ম্যানেজমেন্ট, সেখানে আমাদের হয়তো আরো 2-1 মাস ওয়েট করতে হতে পারে। সেখানে অনেক স্টক এক্সচেঞ্জ গুলোকে আরো দায়িত্ব দেওয়া হচ্ছে যাতে তারা কুইকলি রিভিউ করে রিকমেন্ড করলে এসএসসির এন্ডে আমাদের সময়টাও কম লাগবে। এই এক্সিস্টিং জিনিসগুলোকে কত তাড়াতাড়ি ফস্টার করা যায় তার উপরে ডিপেন্ড করবে। ধরেন এখানে আরেকটা নিউজ ছিল যে গভর্নমেন্ট আইডেন্টিফাইড যে 44 স্টেট ওন কোম্পানি, এইসব জায়গায় যেগুলো বন্ধ আছে সেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনা হবে এবং সেখানে সুযোগ দেওয়া হবে, সো দ্যাট এদেরকে যদি লিস্টিং এ যেতে হয় সেটাও করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এই 44 কোম্পানি যেগুলো বন্ধ হয়ে আছে, এগুলোর যদি আপনার ফান্ডামেন্টাল যদি স্ট্রং না থাকে, ফিউচার প্রসপেক্ট যদি না থাকে, তাহলে যে প্রাইভেট বিনিয়োগকারী যারা হোক আর যাই হোক, বিনিয়োগকারী সে তো আপনার দেখে শুনেই করবে। আমরা এখন একটা আশারও দেখতে পাচ্ছি যে এতদিন এখানে স্কোপটা ছিল না, সেই হিসাবে ডেফিনেটলি ইজ এ পজিটিভ থিং। কিছুটা হলেও যদি আসে সেটাও একটা ইতিবাচক প্রভাব কিন্তু মার্কেটে পড়বে।
সেটাকে একদম। আমরা ওয়েলকাম জানাই। একদম। আরেকটু যদি কান্তি কুমার সাহা আপনার কাছ থেকে শুনে নিতে চাই, যেটি হচ্ছে যে উন্নত বিশ্বের সাথে যদি আমরা আসলে জিনিসটা তুলনা করি, উন্নত বিশ্বের পুঁজিবাজারে প্রাইভেট ইনভেস্টরদের যেই অংশগ্রহণের সুযোগ, এই তাদের সাথে কি আসলে বাংলাদেশের এই সুযোগটা আসলে কোনোভাবে আসলে একই রকম হলো কিনা, বা সেইখান থেকে আসলে বাংলাদেশ আরো কিছু শিখতে পারে কিনা? বিদেশের ডেভেলপ মার্কেটগুলোতে গভর্নমেন্ট গভর্নমেন্ট শুধু ডিফারেন্ট এজেন্সির মাধ্যমে, লাইক সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, তারাও কোনো একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক করলে বাজেটের অ্যালোকেশন দিয়ে করে না, তারা কিন্তু ওই ক্যাপিটাল মার্কেটে গিয়ে টাকাটা রেজ করে। এবং যেহেতু এগুলো গভর্নমেন্ট লোকাল বডি প্রতিষ্ঠান, তাদের উপরে আস্থা থাকে এবং এই টাকাগুলো তারা আদায় করতে পারবে, ক্যাশ ফ্লো নিয়ে কোনো চিন্তা থাকে না, যার কারণে গভর্নমেন্ট অনেক টাকা তুলতে পারে। যেমন এখন এই বছর যে বাজেটটা হচ্ছে, এই বাজেটে এত বড় একটা রেভিনিউর চাপ সব ট্যাক্স পেয়ারদেরকে বেয়ার করতে হবে। কিন্তু এটা যদি গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠান যদি আজকে আসতো, সে ফর এক্সাম্পল ঢাকা সিটি কর্পোরেশন, তারা মনে করে যে গভর্নমেন্ট আমাকে 100 কোটি টাকা বাজেট দিয়েছে, আমার রেভিনিউ কালেকশন এত, বাট আমার ঢাকা শহরের মিনিমাম একটা ট্রাফিক ব্যবস্থা সলভ করতে হবে, একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপ করতে হবে, এটার জন্য আমার 500 কোটি টাকা লাগবে, দে শুড কাম টু দ্য ক্যাপিটাল মার্কেট। এটাই তো আমরা ডেভেলপ মার্কেটে দেখি, সেটা নেই। তারপরে গভর্নমেন্ট পাবলিক সেক্টরে যে প্রতিষ্ঠানগুলো তৈরি করে, গ্রিনফিল্ড প্রজেক্ট নিয়ে আসে না। এটা একদম। আমাদের, আমরা গত মানে যুগের উপরে আমরা বলে আসি, কিন্তু আজ পর্যন্ত আমরা এটা একদম দেখি না। একদম একদম বুঝতে পেরেছি কান্তি কুমার সাহা, যেটা হচ্ছে যে উন্নত বিশ্বের পুঁজিবাজারের সাথে বা উন্নত পুঁজিবাজারের সাথে আসলে আমাদের কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে। ফিরবো আপনার কাছে আবারও। আমি একটু মোহাম্মদ মুসার কাছে যেতে চাই। এই যে নতুন সুবিধা চালু করা হলো, এটি চালুই কি আসলে যথেষ্ট পুঁজিবাজারের উন্নয়নের জন্য বা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য, নাকি আসলে বাজারের সুশাসন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উপরেও জোর দেওয়া উচিত? দুটিই আসলে জরুরি কিনা? আমরা যেটা বুঝি আর কি, বাংলাদেশে আমাদের মিস্টার শাহ যেটা বললেন, আমাদের এক্সিস্টিং সুবিধাগুলোই আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না। বাট ইন কেস, এটা একটা সাধুবাদ জানানোর মতন উদ্যোগ। যদি ভবিষ্যতে আরো কিছু সিকিউরিটিজ আমাদের জন্য অ্যাভেলেবল হয়, দ্যাট উইল বি গুড। যদি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস আসে, ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, আমরা জানি কিছু কিছু ওপেন এন্ডেড ফান্ড খুব ভালো করতেছে, ওখানে যদি আমাদের প্রাইভেট ইনভেস্টররা ইনভেস্ট করতে পারে, তাহলে তারা লাভবান হবে এবং ফান্ডগুলো লাভবান করবে এবং ওদের 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 সাথে সাথে নতুন ফান্ড ক্রিয়েট করবে। আমাদের দেশে কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা খুব খারাপ অবস্থায় আছে। এই খারাপ অবস্থা থেকে উত্তরণ করার জন্য আমাদের মিউচুয়াল ফান্ড যেগুলো যারা পরিচালনা করেন, তাদের তাদের মাধ্যমে আমাদের দেখাতে হবে যে বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশে শেয়ার মার্কেটে বিনিয়োগটা একটা লাভজনক ব্যবসা। এটা না করতে পারলে হবে না। আমি যেটা বলবো যে আমাদের জন্য ইতিবাচক হলেও এইটার সুযোগ খুব অতি তাড়াতাড়ি পাওয়া যাবে সেটা আমি মনে করি না। একদম। দুজনেই থাকুন আমার সাথে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আবার কথা হবে নিশ্চয়ই প্রাইভেট ইনভেস্টর এই প্রসঙ্গে। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসিএনের দিন নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসিএনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আজকে আমরা আলোচনা করছি প্রাইভেট ইনভেস্টর সেবার সুফল কি। আমার সঙ্গে রয়েছেন কান্তি কুমার সাহা এবং ডক্টর মোহাম্মদ মুসা। আবারও দুজনকে স্বাগত। আমি ডক্টর মোহাম্মদ মুসা, আপনার কাছ থেকেই শুনছিলাম বিরতির আগে, সার্বিকভাবে আসলে সেই ক্ষেত্রে আমরা আসলে সুফলটা কি পেতে যাচ্ছি, মানে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা বা কোন পরিবর্তনটা আসছে, যদি সেই সুফলটা নিতে গিয়ে আরও কিছু উদ্যোগ নিতে হয়, সেই ব্যাপারেও যদি কিছু বলেন, আপনার কি পরামর্শ থাকবে সেটিও শুনবো। জি। আমি যেটা বুঝি আর কি, আমি যেটা বললাম যে সুযোগটা নিতে হলে অনেকগুলো সিকিউরিটিজ লাগবে, সেই সিকিউরিটিজ নাই আমাদের। যেমন আমাদের দেশে যেমন এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নাই, দুইটা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু তারা ভয়ে খুলতেছে না। তো একটা পরিবেশ থাকতে হবে যেখানে নাকি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস আসে। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড একটা মিউচুয়াল ফান্ডের মতো, একটা গভর্নমেন্ট ফান্ড বেসিক্যালি, যদিও এটা প্রাইভেটলি ম্যানেজড। তো এরকম ফান্ডের ব্যবস্থা করতে হবে। আর এই যে প্রাইভেট ইকুইটির কথা আমরা বলছিলাম, আমরা যে আদার ফ্যাসিলিটিস এর মধ্যে যেই ফ্যাসিলিটিসটা দিতে চাই, সেটা হলো যে আপনি মিউচুয়াল ফান্ড, আমি একটু আগেই বললাম, ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করার ব্যবস্থা করে দেওয়া। আমি নিজেই বুঝি না, আমি পুঁজিবাজার নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছি। আমি মিস্টার শাহকে জিজ্ঞেস করলাম একটু আগেই, আমি যদি একটা এখন ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড খুলতে চাই, এই মিউচুয়াল ফান্ডটা কেনার ব্যবস্থা কি, আমরা ইউনিট সার্টিফিকেট কিনবো আবার বিক্রি করবো, এই ফ্যাসিলিটিসটা কি আছে? আমাদের দেশে সেই ফ্যাসিলিটিসটা নাই।
আপনি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যান, এখানে দেখবেন মুদি দোকানের মতন প্রতিটা রাস্তার মধ্যে মিউচুয়াল ফান্ডের এজেন্ট আছে। ওখানে গিয়ে আপনি যে কোনো সময় হাঁটতে বেরোলেন, ইউনিট সার্টিফিকেট কিনতে পারলেন, আবার বেরোলেন, বিক্রি করতে পারবেন। তো সুতরাং আপনার সিকিউরিটিসটা লিকুইড, এবং এর থেকে যে রিটার্ন আসে অন্য সব ইন্ডিভিজুয়াল সিকিউরিটিস থেকে রিটার্নের চাইতে বেশি। তার কারণ হলো মিউচুয়াল ফান্ডগুলো ম্যানেজ করা হয় প্রফেশনাল লোক। যদিও ইম্পেরিক্যাল স্টাডিজে কিছু ব্যতিক্রমী রেজাল্ট আছে, তো আমাদের দেশে এই ফ্যাসিলিটিসটা যদি করে দেন, তাইলে হয়তো আমার মনে হয় আমাদের দেশের বিনিয়োগকারীরা একটা ভালো সুবিধা পেতে পারে। একদম। আমি একটু জি জি, কান্তি কুমার সাহা, যদি ঝুঁকির কথা যদি বলি, আমরা আলোচনা করছিলাম অনুষ্ঠানের শুরুতে আস্থা ফেরানো, ঝুঁকি, সুরক্ষা, এগুলো নিয়ে কথা বলছিলাম। এই নতুন সম্পদ ব্যবস্থাপনার সুযোগ তৈরি করবে কি এই সুবিধাটা, নাকি আসলে ঝুঁকিও বাড়াবে, পাশাপাশি অস্থিরতাও তৈরি করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? অ্যাকচুয়ালি এটার পজিটিভ ইম্প্যাক্টই হবে অল্প হলেও, বিকজ এটা তো একটা নিউ এভিনিউ, রাইট? যেমন ওখানে যে কারণগুলো বলা হয়েছে যে আপনার একটা নতুন ফ্যাক্টরি এখন করতে গেলে যে টাকা লাগবে তার অনেক কম টাকায় এই ফ্যাক্টরিগুলো হয়েছিল, যেগুলো এখন বন্ধ হয়ে গেছে সরকারি। আমি ওগুলোর কথা বলছি, আমি মানে ঘুরে ফিরে আপনার কোর জায়গাটাতে আসছি। তো সেই হিসাবে ওইখানে যদি নতুন করে ইকুইটি ইনজেক্ট করে যদি এগুলোকে চালু করা যায়, নাথিং লাইক দ্যাট, ইজ খুব ভালো উদ্যোগ। কিন্তু এটাতে ক্যাপিটাল মার্কেটের উন্নতি কিভাবে হবে? কারণ আমরা এখানে আলাপ করছি ক্যাপিটাল মার্কেট নিয়ে, সো এটা একটা লিঙ্কেজ তৈরি করা যায়। এটা আরো ভালো হতো যদি বলা হতো যে এই কোম্পানিগুলোকে নিয়ে আসা হবে এবং একটা সার্টেন টাইমে পরে এগুলোকে ক্যাপিটাল মার্কেটে আনা হবে। তাহলে আমার মনে হয় ক্যাপিটাল মার্কেটের জন্য আর একটা বুস্টিং নিউজ হতো, যে সেটা হয়তো বা ফিউচারের জন্য, বাট এটা একটা বুস্টিং নিউজ। আরেকটা হচ্ছে যে গত কিছুদিন ধরে আমরা কতগুলো পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি মিডিয়াতে, সো ডেফিনেটলি এগুলো ভালো, সবগুলোর একটা কালমিনেটেড এফেক্ট আছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউট 1,500 কোটি টাকার মতো টার্নওভার হচ্ছে। কিন্তু আমাদের প্রবলেম যেটা, সেটা হচ্ছে সাপ্লাই সাইডে তো কিছু নেই। ওই যতগুলো মিউচুয়াল ফান্ড ছিল, যতগুলো লিস্টেড কোম্পানি ছিল, সেগুলোই আছে। সো উই নিড মোর সাপ্লাই। এখন সাপ্লাই সাইড কিভাবে বাড়ানো যায় দ্রুততার সঙ্গে, সেটা প্রাইভেট কোম্পানি হতে পারে, মাল্টিন্যাশনাল কোম্পানি হতে পারে, স্টেট ওন কোম্পানি হতে পারে, যেটা যত তাড়াতাড়ি আসবে ততই মার্কেটের জন্য মঙ্গল। সুতরাং আমি এটাকে অন্তত পজিটিভলি দেখছি এই জন্য যে এই নিউজটার ভিতরে নেগেটিভ কিছু নেই, বরং গভর্নমেন্ট আরো প্রাইভেট সেক্টরকে পাবলিক সেক্টরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করতে চাচ্ছে, জয়েন্টলি কাজ করতে চাচ্ছে। সো দিস ইজ আ পজিটিভ থিং। একদম পরিষ্কার। ডক্টর মুসা, আপনার কাছে জানতে চাই, যদি নতুন কেউ প্রাইভেট ইনভেস্টর হিসেবে প্রথমবারের মতো বিনিয়োগ করতে যান, তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ থাকলে প্রথম 3টি পরামর্শ কি হবে? প্রথম পরামর্শ হলো সে নিজে নিজে যেন সিকিউরিটিজ না কিনে, সে যেন একটা ভালো মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করে। তার কারণ আপনি একটু আগেই বলছেন ঝুঁকি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের দেশে ইনভেস্টমেন্ট করার জন্য। আপনার ঝুঁকিটা কি, আপনি একটা সিকিউরিটিজ কিনলেন, কিছুদিন পরে এটার দাম কমে গেল, আপনি ইউজ করলেন, এবং এটা অনেকভাবেই আমরা দেখি স্বাভাবিক। তো ইন্ডিভিজুয়ালি সিকিউরিটিজ কেনার জন্য সিকিউরিটিজ মার্কেট সম্পর্কে এবং ইন্ডিভিজুয়াল সিকিউরিটিজকে ভালোভাবে জানার মতন একজন নতুন ইনভেস্টারের সাফিসিয়েন্ট জ্ঞান যদি না থাকে, তারা সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রথম কথা হলো যে আপনি মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন ভালো দেখে, দ্যাট উইল বি দ্য বেস্ট। সেকেন্ড পরামর্শ হলো, যদি আপনি ইন্ডিভিজুয়ালি ইনভেস্টমেন্ট করতেই চান, মৌলভিত্তি সম্পন্ন সিকিউরিটিজ আপনি ইনভেস্টমেন্ট করবেন। দাম কিছু কমলেও বড় রকমের ক্ষতি আপনার হবে না। যে সমস্ত সিকিউরিটিজ গুলোকে আমরা বলি ফটকা বাজারির ইনভেস্টমেন্ট, তার মানে অনেকটা লটারির মতো, সেখানে আপনি খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। সুতরাং যে সমস্ত সিকিউরিটিজ গুলো, ধরেন আমাদের সিকিউরিটিজ গুলোকে আমরা এ বি জেড হিসাবে আইডেন্টিফাই করি, নিউ হিসাবে আইডেন্টিফাই করি, যে সমস্ত সিকিউরিটিজ গুলোর রেটেড তত ভালো না, এবং আমি মনে করবো এ রেটেড ছাড়া ইনভেস্টমেন্ট না করা ভালো। আর থার্ড জিনিস যেটা হবে, আপনি ইনভেস্টমেন্ট করার আগে শেয়ার মার্কেট সম্পর্কে কিছু ধারণা নিলে ভালো হয়। যেমন একটু আগে আমি প্রাইভেটলি আলোচনা করতেছিলাম মিস্টার শাহর সাথে, উনি আমাকে নতুন একটা ইনফরমেশন দিলেন, আমি জানতাম না। সেটা হলো, আমেরিকাতে যদি আপনার নতুন কোনো ইনভেস্টার আসতে হয়, ব্যক্তি ইনভেস্টার, তাদেরকে একটা সার্টিফিকেট পরীক্ষা দিতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হলেই তারা ভিউ অ্যাকাউন্ট খুলতে পারে। তো আমাদের দেশে এটা করা যাবে না, কিন্তু ওইটা করার কারণটা হলো, একটা
সংবেদনশীল বাজারে যদি কেউ আসতে চায়, ওই বাজারের রিটার্ন সম্পর্ক তার জানতে হবে, ঝুঁকি সম্পর্ক জানতে হবে। ওই প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয় ওখানে এই জ্ঞানটাই দেওয়া হয়। আমরা চেষ্টা করি, আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবাই ইনভেস্টরদেরকে এডুকেট করার জন্য ডিফারেন্ট প্রোগ্রাম চালু করেছে, কিন্তু এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি করতে ভালো হতো। যেহেতু ম্যান্ডেটরি না, যিনি ইনভেস্টমেন্ট করতে আসবেন তাকে এই জিনিস সম্পর্কে কিছুটা জেনে আসতে হবে, না একদম। জেনে আসলে সে হোঁচট খাবে। একদম পরিষ্কার। কান্তি কুমার শাহ, আপনার 3টি পরামর্শ যদি শুনি। আমিও একই, মানে নতুন কিছু বলা নেই। এক নাম্বার হচ্ছে নলেজ, প্রপার নলেজটা না থাকার কারণে আমাদের এখানে ইনভেস্টররা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ মিছিল এটা ওটা হয়। সো দে মাস্ট বি এডুকেটেড অন দিস সাবজেক্ট ম্যাটার। এটাকে একটা মেকানিজম ডেভেলপ করা যেতে পারে যে ইন্ডিভিজুয়ালি একটা ভিউ অ্যাকাউন্ট খুলতে গেলে হোয়াট আর দ্য নলেজ হি অর শি মাস্ট হ্যাভ। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে এই যে মার্কেটে যে ট্রানজাকশন গুলো হয়, মানে ভিউ অ্যাকাউন্ট হোল্ডার হলেই আমি মার্কেট এক্সপার্ট হয়ে গেলাম, আমি এটা কিনবো ওটা বিক্রি করব, এটা তো হয় না। সুতরাং ইনিশিয়াল যদি এরকম কিছু করা যায় যে একজন ভিউ অ্যাকাউন্ট হোল্ডার প্রথম 6 মাস বা 1 বছর যারা ম্যানেজ করে, পোর্টফোলিও ম্যানেজার, তাদের ডিসিশনে কেনাকাটা করবে, এরকম যদি হয় তাহলে হয়তোবা আমরা এই ছোট ছোট বিনিয়োগকারী যাদের হয়তো ইনডেপথ নলেজটা নেই, তাহলে তাদেরকে হয়তো কোনোভাবে প্রোটেক্ট করা একদম। যেত। একদম পরিষ্কার। কান্তি কুমার সাহা, ডক্টর মোহাম্মদ মুসা, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে টালিখাতায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।